মৃত্যু বিষয়টা কেমন? মৃত্যুর মতো এত স্নিগ্ধ, এত গভীর, সুন্দর আর কিছু নাই। এটা সেপ্টেম্বর মাস, যে মাসে আমরা বাংলা সিনেমার রাজপুত্রকে হারিয়েছিলাম। ভাই লোক, আপনি কি জানেন একটা সময় বলিউড আর বাংলাদেশি সিনেমা ছিল সমানে সমানে। তার কারণ হলো তখন আমাদের কাছে ছিল কিছু বিশ্বমানের অভিনেতা বা হিরো। যেমন সে সময় ভারতে করা হয়েছিল শোলে আর বাংলাদেশে করা হয়েছিল দোস্ত দুশমন নামে সিনেমাটি। সেখানে শোলে সিনেমাতে ভিলেন ছিলেন গব্বর সিং। अरे ओ सांभा, कितना इनाम रखे है सरकार हम पर? पूरे 50,000। আর বাংলাদেশের দোস্ত দুশমন সিনেমাতে আমাদের জসিম এই ভিলেন ক্যারেক্টারটাকে এত দুর্দান্তভাবে প্রেজেন্ট করেছিল যে ভারতের গব্বর সিং করা সেই আমজাদ খান জসিমকে একটা গাড়ি উপহার দিয়েছিল এবং সে বলেছিল যে আমি সিনেমাতে যা যা মিস করেছিলাম তুমি সেটা সম্পূর্ণ করে দিয়েছো। সরকার আমার জন্য কত ইনাম ঘোষণা করেছে রে? পুরো 50,000। শুনলে? পুরো 50,000। পরবর্তীতে আবার আমির খান করেছিল কেয়ামত সে কেয়ামত সিনেমাটি, আর বাংলাদেশে সেটাকে রিমেক করেছিল সালমান শাহ কেয়ামত থেকে কেয়ামত নামে। আপনারা তো জানেনই এই এক সিনেমা দিয়ে রাতারাতি সালমান শাহ হয়ে গেছিল বাংলাদেশের সুপারস্টার। তবে আজ আমাদের ইন্ডাস্ট্রির এই দশা কেন জানেন? আমি মনে করি এর সবচেয়ে বড় কারণ হলো অথবা দুর্ভাগ্য আমাদের সুপারস্টারদের জনপ্রিয়তার তুঙ্গে থাকা সময়ে অনাকাঙ্ক্ষিত মৃত্যু। তো ভাই লোক, আজকে আমরা আলোচনা করব এমন 8 জন নায়ক এবং অভিনেতাদেরকে নিয়ে যারা অনাকাঙ্ক্ষিতভাবে মৃত্যুবরণ করেছেন। তাদের বেশিরভাগের মৃত্যুতেই ভেঙে পড়েছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি। ভিডিও শেষে আপনার কাছে প্রশ্ন থাকবে কে মারা যাওয়ার কারণে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। অবশ্যই আপনার মতামত আমাকে জানাবেন। ও কি অবস্থা মিয়া, আমি সজীব আর আপনারা দেখছেন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। আর আজকের পয়েন্ট হলো দ্য ডেথ অফ বাংলা সিনেমা। নাম্বার 8, শান্ত। অনেকেই অবাক হবেন, তবে আমার কাছে মনে হয় বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির অভিনেতাদের মধ্যে সবচেয়ে কম বয়সে মারা গেছেন শান্ত। তবে তাকে অভিনেতা বলা যায় কিনা সেটা আমি জানি না, তবে বেশ কিছু বাংলা সিনেমাতে লিড রোলে অভিনয় করেছেন তিনি, কিন্তু হয়তো সে বাস্তব জীবনে নায়ক ছিলেন না, যার ফলে জুলাই গণ অভ্যুত্থানে বাবা ও ছেলে পাবলিকের হাতে মার খেয়ে মারা গিয়েছেন। নাম্বার 7, হুমায়ুন ফরিদী। আমি মাঝে মাঝে হুমায়ুন স্যারকে বিশ্বপ্রেমিক বলেও ডাকি। হুমায়ুন ফরিদী স্যার ছিলেন একজন অলরাউন্ডার অ্যাক্টর। আমি মনে করি তিনি মারা যাওয়ার পর তার এমন একটা অভাব আমাদের ইন্ডাস্ট্রিতে হয়েছিল যা কেউ কখনো আর ফিল আপ করতে পারেনি। তিনি ভিলেন হিসেবে ছিল নায়কের জম। এক এক সিনেমায় এক এক রকম রূপ, তার কথা বলার ধরন, ভয়ঙ্কর এক্সপ্রেশন নিমেষেই আবার হাসিয়েছেন পাবলিকদের। ইমোশন, কমেডি, সিরিয়াস সব দিক থেকেই ছিলেন 100-100। কিন্তু হঠাৎ করে 2012 সালের 13 ফেব্রুয়ারি তার ধানমন্ডির বাসায় মারা যান তিনি। বলা হয়েছিল মৃত্যুর পূর্বে তার রক্তের হিমোগ্লোবিন কমে গিয়েছিলেন। মৃত্যু অনিবার্য, তুমি যখন জন্মেছো তখন তোমাকে মরতেই হবে। এইটা যদি তোমার মাথায় থাকে তুমি পাপ করতে পারবে না। নাম্বার 6, ওয়াসিমুল বারী রাজীব। নিজেও নায়ক হতে এসেছিলেন, কিন্তু ভিলেন হিসেবে নায়কদের শাসন করে গিয়েছেন মৃত্যুর আগ পর্যন্ত। রাজীব স্যারের কণ্ঠে ভিলেন হিসেবে ভয়ঙ্কর ডায়লগগুলো শুনে মনে হতো যে হ্যাঁ, আসলে এমন একটা লোক যে কাউকে যে কোনো কিছু একটা করে ফেলতে পারেন। তবে স্যার রাজীব বাস্তব জীবনে ছিলেন একজন সোনার মানুষ। তিনি মৃত্যুর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে গিয়েছিলেন এবং 2004 এর 14 নভেম্বর আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছিলেন তিনি। আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী, আর আমার জন্য আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন। নাম্বার 5, জাফর ইকবাল, যাকে বাংলার চিরসবুজ শ্যামল নায়ক বলা হয়। 80-র দশকের তিনি ছিলেন সবচেয়ে আলাদা, সবচেয়ে হ্যান্ডসাম এবং সবচেয়ে স্টাইলিশ হিরো, যিনি শুধু নায়কই নয়, ছিলেন একজন নামকরা গায়ক, পাশাপাশি একজন মুক্তিযোদ্ধা। অনেক ডিরেক্টররা বলে থাকেন যে জাফর ইকবাল ছিলেন বাংলাদেশের সবচেয়ে ভদ্র ও মার্জিত নায়ক, যার কথা বলার স্টাইল, ব্যবহার সব জায়গাতেই ছিল শালীনতার ছোঁয়া। তার এই গুণ তাকে সবার চেয়ে আলাদা করেছিল সেই সময়। ওর যে কেউ নেই, হোটেলে হোটেলে খায়, তোমার হাতের মাংস রান্না খেলে না ও যে খুশিতে পাগল হয়ে যাবে। তবে দুর্ভাগ্য যে 1992 সালে মাত্র 41 বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মারা যান। বাংলা সিনেমার তার কাছ থেকে হয়তো আরো অনেক কিছু পাওয়ার ছিল। নায়িকারা তাকে এখনো ভুলতে পারে না, কারণ হি ওয়াজ ভেরি হ্যান্ডসাম। জাফর হ্যান্ডসাম ছিল, জাফর সুন্দর ছিল, ভালো গান গাইতে পারতো। নাম্বার 4, সোহেল চৌধুরী, যার মৃত্যু এখনো এক রহস্য। তিনি ছিলেন এক আউটসাইডার, যিনি নতুন মুখের সন্ধানের মাধ্যমে এফডিসিতে অডিশন দিয়ে নিজ যোগ্যতায় নায়ক হয়েছিলেন।
দুর্দান্ত ফিটনেস, চমৎকার চুলের স্টাইল সবকিছুকেই ধীরে ধীরে লুফে নিচ্ছিল বাংলার দর্শকরা। তার প্রেমে বসেছিলেন সেই সময়ের জনপ্রিয় নায়িকা দিতি। দুজন বিয়েও করেছিলেন, তাদের সংসার হয়েছিল ফুটফুটে সন্তানও। কিন্তু 1998-এ বনানী এক ক্লাবের নিচে মাত্র 35 বছর বয়সে তাকে মৃত্যুবরণ করতে হয়, যেটা ছিল একজন অভিনেতা হিসেবে বাংলাদেশে এই প্রথম এত নির্মম মৃত্যু, যেটা বাংলার সকল শ্রেণীর দর্শকদের একেবারে কাঁপিয়ে দিয়েছিল, পুরো বাংলাকে একদম নাড়িয়ে দিয়েছিল। আমাকে যে তুমি এমন কিছু করাতে বাধ্য করো না যা তোমার চোখের পানিতে শুরু হবে, শেষ হবে জীবন দিয়ে। নাম্বার 3, আবুল খায়ের জসিম স্যার। পরিশ্রমের মাধ্যমে একটা মানুষ কত দূর পর্যন্ত যেতে পারে সেটার অনুপ্রেরণা আপনি জসিম স্যারের কাছ থেকে নিতে পারেন। প্রথমে ছিলেন একজন জুনিয়র আর্টিস্ট বা এক্সট্রা আর্টিস্ট, পরবর্তীতে হলেন ফাইট ডিরেক্টর, তারপরে হয়ে গেলেন ভিলেন, কিন্তু শেষ পর্যন্ত হয়ে উঠেছিলেন বাংলাদেশের একজন দাপুটে নায়ক। ইন্টারভিউ নাটক, আরে মরে গেল দেখবেন ইন্টারভিউ কার্ড আসবে, কিন্তু চাকরি হবে না, কোনো মূল্য নেই শিক্ষাগত যোগ্যতা। ঠিক তাকে সাধারণ জনগণ এবং সকল শ্রেণীর ছোটখাটো আর্টিস্টরা ভালোবাসতেন, কারণ তাদের জন্য জসিম স্যার বহুত কিছু করেছেন। নায়ক হতে গেলে যে কোনো সুদর্শন চেহারা কিংবা সিক্স প্যাক বডির কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র দরকার দুর্দান্ত অভিনয়। সেই জিনিসটা আপনি জসিম স্যার থেকেই শিখতে পারেন বা জানতে পারেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, বাংলা ইন্ডাস্ট্রি 1998 সালে 8 অক্টোবর মস্তিষ্ক রক্তক্ষরণের কারণে আমরা এমন একজন মহান লোককে হারিয়ে ফেলি। জসিম স্যার আমাদেরকে সে বছর ছেড়ে চলে যান। শাবানা ম্যাডামের বাপ হলেন, করতে করতে নায়ক হওয়ার পরে উনি শাবানা ম্যাডামের নায়ক হলেন। জসিম সাহেব হচ্ছে আমাদের জন্য বিশ্ববিদ্যালয়। নাম্বার 2, মহানায়ক মান্না। বলা হয় থাকে সেই সময় পুরো ইন্ডাস্ট্রি চলছিল তার ঘাড়ে করেই, যার ফ্লপ সিনেমাও চলতো 700 থেকে 800টি সিনেমা হলের মধ্যে। সব প্রডিউসারদের একমাত্র ভরসার নাম ছিল মান্না, কিন্তু কেউ হয়তো কল্পনাও করতে পারেনি 2008 সালের মধ্যে মাত্র 43 বছর বয়সে এইভাবে সবাইকে ছেড়ে চলে যাবেন এই মহানায়ক। সবার পছন্দের মানুষ ছিল সে, তাই তো সেদিন এফডিসিতে কান্নার রোল পড়ে গিয়েছিল। এফডিসির আকাশ বাতাস সেদিন সহকারীদের কান্নায় ভারী হয়ে উঠেছিল। শত শত মানুষ ছুটে এসেছিল তার প্রিয় মানুষটাকে একবার দেখার জন্য। সে সময় পুলিশ গুলি করেও থামাতে পারেনি তাদেরকে। আমার মনে হয় এত জনপ্রিয়তা আর কোনো নায়ক বাংলা ইন্ডাস্ট্রিতে কামাতে পারেনি। ডিরেক্টরদের মতে সে সময় প্রায় 25 কোটি টাকা তার পিছনে লগ্নি ছিল। টাকাটা বড় কথা নয়, পুরো ইন্ডাস্ট্রি যেই একটা ক্ষতি হয়েছিল সে সময়, সেটা আজ পর্যন্ত বাংলা সিনেমা আর পোষাতে পারেনি। কিছুদিন আগে অসুস্থ ছিলাম, বলেছিলেন যে ছোট ভাই তুমি বাংলাদেশে থেকো না, তুমি দেশে কোথাও যাও চিকিৎসা করো। খুব খারাপ লাগছে যে আমি ওনাকে একবার দেখতেও পারলাম না। নাম্বার 1, সালমান শাহ। হুট করে জ্বলে উঠে পুরো ইন্ডাস্ট্রিটাকে আকাশে উঠিয়ে ধপ করে নিভে যাওয়া নক্ষত্রের নাম হলো সালমান শাহ। তিনি 3 বছরে যে ইতিহাস করেছিল তা পুরো পৃথিবীতে আর কোনো নায়ক কখনো করতে পারেনি। যুবক যুবতীদের স্বপ্নের নায়ক ছিল সে। তার মতো স্টাইলিশ হিরো আজ পর্যন্ত বাংলা সিনেমাতে দ্বিতীয় আর কেউ হতে পারেনি। আমরা সবাই তো এখন ট্রেন্ড ফলো করি, কিন্তু কিছু মানুষ আছে যারা ট্রেন্ড তৈরি করে, আর সেটা হলো সালমান শাহ। সালমান শাহ থাকাকালীন বাংলা সিনেমা আর বলিউড সিনেমা পাশাপাশি অবস্থানেই ছিল, কিন্তু 1996 সালে এই মাসেই অর্থাৎ 6 সেপ্টেম্বর চিরতরে নিভে যায় বাংলাদেশের জ্বলে ওঠা সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রটি। আপনি জানেন সালমান শাহ এই বাংলা ইন্ডাস্ট্রিতে এত কিছু দেওয়ার পরে তাকে আজ পর্যন্ত তখন একটা বড় অ্যাওয়ার্ড পর্যন্ত দেয়নি, এমনকি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও সালমান শাহ পায়নি। বলা যায় যে এই ইন্ডাস্ট্রি তাকে মেরে ফেলেছে। শুধু তাই নয়, তার সাথে কি হয়েছিল সেটা আজ পর্যন্ত নিশ্চয়তার সাথে কেউ বলতে পারেনি। প্রকৃত সুপারস্টারের নামই হচ্ছে কিন্তু সালমান শাহ। এত বছর পরে এসেও হৃদয়েই ধরে রেখেছে। তো ভাই লোক, আপনার কি মনে হয় কার মৃত্যুতে বাংলা সিনেমার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, এবং এই অভিনেতাদের মধ্যে আপনি সব থেকে বেশি ভালোবাসতেন কোন নায়ককে বা কোন অভিনেতাকে? অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ দেখতে থাকুন সজীবের ডাইরেক্ট পয়েন্ট।